তো আজকে আমরা হেলথ ওরিয়েন্টেড কিছু বেসিক রুলস পড়বো। এগুলো একদমই বেসিক লেভেল এবং একদম সাধারণ বিচারের ক্ষেত্রে কাজে লাগে সেই বিষয়গুলোকে কিছু তত্ত্ব, কিছু গ্রহ অবস্থান, এই বিষয় নিয়ে একদম বেসিক লেভেলের ডিসকাশন করব। তো নক্ষত্রের ক্ষেত্রে একটা চার্ট আমার কাছে ছিল, কিন্তু এক্ষুনি এক্ষুনি খুঁজে পাচ্ছি না। বাট আমি খোঁজার চেষ্টা করছি, যদি এক্ষুনি খুঁজে পাই তাহলে এক্ষুনি দিয়ে দেবো গ্রুপে। তো একটু পেলাম না, খুঁজে যখন পাবো তখন আমি পাঠিয়ে দেবো বা খোঁজার চেষ্টা করছি। সেটাতে আর কি রয়েছে যে কোন নক্ষত্রে চাঁদ থাকলে পরে শরীর খারাপ হলে সেই শরীর খারাপটা কদিনে সারতে পারে। তো আপনাদের কাউকে আমি হয়তো পাঠাতে পারি, যদি কারোর কাছে থাকে তাহলে একটু গ্রুপে শেয়ার করবেন। তো যাই হোক না কেন, আমরা আজকে যেটা পড়বো একটা একদম বেসিক শরীর খারাপ, যেমন হচ্ছে গিয়ে এবং যদি জন্মরাশিতে রবি চন্দ্র কম্বিনেশন দেখতে পাওয়া যায় তাহলে তার হজম সংক্রান্ত সমস্যা হয়। যদি কারোর জলরাশিতে পীড়িত বৃহস্পতি অবস্থান করে তাহলে তাকে রেগুলার পেটের সমস্যায় ভুগতে হবে। স্থানকাল পাত্র অনুযায়ী বিষয়টা ডিফারেন্ট হতে পারে, বাট ইন জেনারেল পেটের সমস্যা, পেট খারাপ এই ধরনের টেন্ডেন্সিতে তাকে ভুগতে হবে। যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত হয়ে জলরাশিতে অবস্থান করে তাহলে সেই মানুষটার মধ্যে অ্যাবনর্মাল ওবেসিটি তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, একটু ভারী হয়ে যাওয়া, এবং সেটা অ্যাবনর্মাল হতেই পারে। থাইরয়েডের একটা চেঞ্জ হয়েছে, সেখান থেকে খুব মোটা হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার এটা আর কি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে যদি আমরা দেখতে পাই শনি মঙ্গল বায়ুতত্ত্বে রয়েছে বা শনি কেতু বায়ুতত্ত্বে রয়েছে, তাহলে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ব্রিদিং প্রবলেমের টেন্ডেন্সি এটা খুব বেশি হতে দেখতে পাওয়া যায়। ব্রিদিং প্রবলেম, ছোটবেলায় শ্বাসের সমস্যা। যদি কারোর জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত থাকে বা বুধ জলরাশিতে থাকে, সেই ক্ষেত্রে সেই মানুষটা ছোটবেলায় কিন্তু বেশ ভুগবে। ছোটবেলায় তার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যা দেখতে পাওয়া যাবে। হচ্ছে গিয়ে যদি কোনো জাতক বা জাতিকার বুধ বৃহস্পতি কানেক্টেড থাকে তাহলে সেই বাচ্চাগুলোর মধ্যে অ্যাংজাইটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট্ট ছোট্ট কারণে ভয় পাওয়া, টেনশন, এগুলো হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যদি কারোর চার্টে বুধ শনি কানেক্টেড থাকে তাহলে ছোটবেলায় ফোবিয়া আসতে পারে। একইভাবে যদি কারোর চার্টে বুধ শনি কানেক্টেড থাকে সেই মানুষেরই একটু বড়বেলায় ওই স্নায়ু পীড়া কিংবা হচ্ছে গিয়ে বোন রিলেটেড ইস্যু এইগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যদি কোনো জাতকের আমরা দেখতে পাই যে শুক্র পীড়িত হয়ে রয়েছে বা শুক্র অগ্নি রাশিতে রয়েছে, এই মানুষগুলোর ক্ষেত্রে প্রেশার রিলেটেড প্রবলেম দেখতে পাওয়া যাবে। আবার যদি কারোর ক্ষেত্রে আমরা দেখি যে বৃহস্পতি মঙ্গল একসঙ্গে রয়েছে, সেই মানুষগুলোর ক্ষেত্রে কোলেস্টেরল বেশি হওয়ার বা ব্লাডে কোলেস্টেরল চলে আসবার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তো এইরকম বেশ কিছু ছোট ছোট আহ এগুলো আমরা নিজেরাও বার করে নিতে পারি, ছোট ছোট বিষয় এগুলো। আহ প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা জায়গায় থাকলে পর কিছু না কিছু কম বেশি রেগুলার প্রবলেম দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে যদি কারোর কেতু বৃশ্চিক রাশিতে থাকে এবং সেই কেতু যদি আমরা দেখি যে অনুরাধা নক্ষত্রে রয়েছে, তাহলে সেই মানুষগুলোর ক্ষেত্রে
ওই আহ মাঝে মাঝে পেটের সমস্যা, কৃমি জাতীয় সমস্যা, এগুলো দেখতে পাওয়া যায়। যদি কারোর চার্টে দেখা যায় মঙ্গল এবং কেতু একত্রে রয়েছে, তাদের রং ট্রিটমেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। কারোর চার্টে কেতু বৃহস্পতি, সেটাও এই একই টাইপের কম্বিনেশন দিয়ে থাকে। যদি কারোর চার্টে দেখা যায় চন্দ্র সিম্পল পীড়িত আছে, যদি কারোর চার্টে দেখা যায় চন্দ্র পীড়িত আছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই মানুষটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আহ মানুষটা হচ্ছে অপুষ্টিতে ভুগছে কিংবা পুষ্টি সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মানুষের ক্ষেত্রে রাহু মঙ্গল কম্বিনেশন টিউমার ক্রিয়েট করে, টিউমার, লাম্প, বিষয়গুলো ক্রিয়েট করে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে আমরা কোনো কোনো মানুষের ক্ষেত্রে আমরা একদম সিম্পলি দেখতে পাই যে রয়েছে, এদের ক্ষেত্রে হাড়ের সমস্যা এটা হবে না, এটা হতে পারে না, এটা এদেরকে ফেস করতে হবে। রাহু শনি কম্বিনেশন হাড়ের সমস্যা নেই, এটা ভীষণ রকম ভাবে মানে থাকবেই এটা। তারপরে যদি কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে রাহু শনি একসঙ্গে রয়েছে এবং রাহুর সঙ্গে বৃহস্পতির কোনো একটা সম্পর্ক রয়েছে বা রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে, সেই ক্ষেত্রে বিরাট বড় লিভার সংক্রান্ত সমস্যা সেটা দেখতে পাওয়া যায়। স্যার একটা কথা বলবো? হ্যালো? কিছু শোনা যাচ্ছে না স্যার। তাহলে আপনি লেফট করে যান, লেফট করে হ্যাঁ হ্যাঁ, ঠিক তারপর আছে ঠিক আছে। এরকম টাইপের আমরা বেশ কিছু ডিজিজ দেখতে পাই। কোনো মানুষের রাহু, কেতু, শনি, মঙ্গল এইগুলিকে স্টাডি করলে আমরা মোটামুটি তার ডিজিজের টেন্ডেন্সি দেখতে বুঝতে পারি বা দেখতে পাই। যেমন হচ্ছে গিয়ে কারোর যদি শনি পীড়িত হয়ে 2 নম্বর ঘরে থাকে, তাহলে তার কানে শোনার প্রবলেম দেখতে পাওয়া যায়। আবার যদি শনির সঙ্গে বুধের সম্পর্ক হয়, তাহলে সেই নাকে পলিপ, তার শ্বাসের সমস্যা, ব্রিদিং প্রবলেম এগুলো দেখতে পাওয়া যায়। এবার যদি কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাই 2 নম্বর ঘরে রাহু রয়েছে, তাহলে মোটামুটি আপনারা ধরে নিতে পারবেন যে দাঁতের সমস্যায় এই মানুষটা ভোগে, প্রচুর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলার মারাত্মক টেন্ডেন্সি এই মানুষটার ক্ষেত্রে রয়েছে, এটা আমরা হচ্ছে গিয়ে দেখতে পাবো। অথবা হচ্ছে গিয়ে প্রচন্ড দাঁতের সমস্যায় সেই মানুষটা ভুগতে পারে। আরেকটা প্রবলেম হতে দেখতে পাওয়া যায়, খেতে খেতে হঠাৎ হঠাৎ করে কামড় লেগে যাওয়া, খাচ্ছে যাচ্ছে হঠাৎ করে কামড় লেগে গেল, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে খুব সহজভাবে দেখতে পাওয়া যায়। এরপরে এই দ্বিতীয় ভাবে যদি কেতু দেখতে পাওয়া থাকে, কেতু থাকলে পরেও বারংবার কামড় খেয়ে যাওয়া, ব্লিডিং হওয়া, এগুলো টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মুখমণ্ডলের কিছু বিকৃতি, স্পেশালি রাহু মঙ্গল কম্বিনেশনে যেমন ব্রণ দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে কেতু মঙ্গল কম্বিনেশনে তিল, আচিল, এই টাইপের স্কিনের প্রবলেম এগুলো দেখতে পাওয়া যায়। আবার যদি কেতু বৃহস্পতি থাকে, তাহলে অকারণ স্কিন ঝুলে যাওয়া, একটু মোটা হয়ে যাওয়া, একটু হেলদি হয়ে যাওয়া, এই টাইপের বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যদি দেখি 2 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে শনি রাহু, সেই ক্ষেত্রে দাঁত উঠে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, দাঁত ভেঙে যাওয়া, এই টাইপের বিষয়গুলো দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, এরপরে আমরা চলে আসবো থার্ড হাউসে। থার্ড হাউস আমাদের ব্রিদিং, শ্বাসের সমস্যা, হাত, হাতের কাজকর্ম, সেগুলোকে ইন্ডিকেট করে। শির দ্বারা স্পাইনাল কর্ডের একদম গোড়ার অংশটা, মাথা শেষ হলো, এখান থেকে স্পাইনাল কর্ড স্টার্ট হলো, সেই ক্ষেত্রগুলোকে ইন্ডিকেট করে। তো যদি থার্ড হাউসে আমরা দেখতে পাই শনি বসে রয়েছে, সেই ক্ষেত্রে একদম সিম্পল, ছোটবেলায় ব্রিদিং প্রবলেম, বড়বেলাতেও শ্বাসের সমস্যা, লাং ফুসফুস রিলেটেড কোনো সমস্যা, ধোঁয়া জাতীয় কোনো নেশা করার টেন্ডেন্সি, এগুলো দেখতে পাওয়া যায়। থার্ড হাউসে যদি রাহু অবস্থান করে,
সেই ক্ষেত্রেও ব্রিদিং প্রবলেম দেখতে পাওয়া যায়। এবং থার্ড হাউসে যদি রাহু থাকে সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন মারাত্মকভাবে নষ্ট হয়। ব্রেনের সমস্যা, ব্রেনের কোনো সমস্যার কারণে কোনো মেন্টাল ডিসঅর্ডার সেগুলো হতে দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আহ যেটা আরো হতে পারে রাহু থার্ড হাউসে থাকলে পরে, সেটা হচ্ছে কিছু ব্লাড রিলেটেড সমস্যা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এর সাথে সাথে তো অ্যাসিডিটি হয়ে গেছে আমার, চন্দ্র বায়ু রাশিতে থাকা, বৃহস্পতি অগ্নি রাশিতে। এবার থার্ড হাউসে যদি বৃহস্পতি থাকে, থার্ড হাউসে যদি মঙ্গল থাকে, এই ক্ষেত্রেও পেইন, নার্ভের পেইন কিংবা হাতে কোনো রকম ইনফেকশন হওয়া, হাতটা শরীরের অন্যান্য অংশের তুলনায় একটু ফ্যাটি হয়ে যাওয়া, এই টাইপের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। থার্ড হাউসে যদি আমরা দেখি মঙ্গল রয়েছে, বারবার কেটে যাওয়া, আঘাত প্রাপ্তি, স্কিনের প্রবলেম, কখনো কখনো পুড়ে যাওয়ার টেন্ডেন্সি সেগুলো তৈরি হতে দেখতে পাওয়া যায়। তো এরপর আমরা চলে আসবো ফোর্থ হাউস নিয়ে। ফোর্থ হাউসে আমাদের কিন্তু লগ্নটা হয়। ফোর্থ হাউসে আমরা যদি দেখি রাহু রয়েছে, সেই ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে ব্লাড সার্কুলেশন রিলেটেড প্রবলেম, চেস্ট পেইন, বুকে ব্যথা, ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি, এগুলো বারবার দেখতে পাওয়া যায়। এইট হাউসে যদি শনি থাকে সেই ক্ষেত্রে ঠান্ডা লাগার টেন্ডেন্সি তৈরি হয়। খুব জয়েন্ট পেইন, মাসলে ব্যথা, এগুলো রেগুলার করতে হবে। যদি আপনাদের কারোর ক্ষেত্রে থাকে তাহলে সেটা দেখে নিতে পারেন। আহ ফোর্থ হাউসে যদি কেতু থাকে তাহলে মানসিক রোগের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এবং এই জাতক বা জাতিকার কিছু এমন রোগ যেটা আইডেন্টিফাই হচ্ছে না, রোগ হয়েছে, সেই মানুষটা অসুস্থ, সেই মানুষটার হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে কিছু সমস্যা হচ্ছে, শরীরে ব্যথা, এই সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। চতুর্থে মঙ্গলও অনেক সময় ব্লাড সার্কুলেশনের সমস্যা ইন্ডিকেট করে। চতুর্থে মঙ্গল যদি রাহু দৃষ্ট হয়ে থাকে তাহলে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সি দেয়। আবার এই চতুর্থে মঙ্গল যদি পাপগ্রস্ত বা পাপযুক্ত বৃহস্পতি কানেক্টেড হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তার উম, হঠাৎ করে কোনো বুকে পীড়া বা বুকে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, হাই কোলেস্টেরলের জন্য হার্ট অ্যাটাক হয়েছে, এই টাইপের বিষয়গুলি হতে দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে আসবো 5 নম্বর। 5 নম্বর ঘরটা খুব সেন্সিটিভ ঘর। চতুর্থে রাহু যদি অবস্থান করে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে 10th হাউসে কেতু, আর সেই কেতুর দৃষ্টি 6 নম্বর ঘরে পড়বে। তো চতুর্থে যখন রাহু অবস্থান করবে তখন কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। এবং এই বাচ্চা নষ্ট হওয়ার টেন্ডেন্সি অবভিয়াসলি মেয়েদের ক্ষেত্রে হবে, এবং সেটা আঘাত প্রাপ্তি জনিত কারণে হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এরপর আমরা চলে আসবো 5 নম্বর ঘরে। তো 5 নম্বর ঘরে যদি কারোর শনি অবস্থান করে সেই ক্ষেত্রে মানসিক অবসন্নতা, অবসাদ, শারীরিক সমস্যার কারণে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা, এগুলোকে ইন্ডিকেট করে। এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবস্থ শনি প্রচন্ড ওই চিড় দ্বারায় পেইন, শরীরের ব্যাক সাইডে ব্যাক পেইন, এই সমস্ত বিষয়গুলো দেওয়ার চেষ্টা করে। পঞ্চম ভাবে রাহু, এটাও শারীরিক সমস্যা বাড়ায়। তবে পঞ্চম ভাবে রাহু যেটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে দুর্বল স্বাস্থ্য, বারংবার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। খেয়াল রাখবেন 5 নম্বর ঘরটা হচ্ছে ইমিউনিটি। 5 নম্বর ঘরে যদি রাহু অবস্থান করে ইমিউনিটি সিস্টেমটাকে নষ্ট করবে, কারণে অকারণে শারীরিক সমস্যা, ভাইরাল অ্যাটাক, এইগুলো দেখতে পাওয়া যাবে।
ফিফথ হাউসে কেতু, সেও সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা দেয়। ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা, চেস্ট পেইন, এগুলোকে ইন্ডিকেট করবার চেষ্টা করে। ফিফথ হাউসে কেতু পিলে চমকে যাওয়া, খুব ভয় পেয়ে যাওয়া, মনোকষ্ট, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করবার চেষ্টা করে। ফিফথ হাউসে কেতুর জন্য মানসিক দিক থেকে অনেক সময় জাতককে অস্থির হতে হয়। মেন্টাল অ্যাংজাইটির কারণে আহ চিন্তা ভাবনা বাধাপ্রাপ্ত হয়, সমস্যা দেখতে পাওয়া যায়, এই ব্যাপারগুলো তৈরি হয়। 5 নম্বর ঘরে কেতু শারীরিক সমস্যার কারণে বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাধা দেয় এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। একটা মানুষ, পুরুষ অথবা স্ত্রী বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার যে শারীরিক পরিবর্তন, সেটাকে ডিস্টার্ব করবার চেষ্টা করে এবং সেটা বাধাপ্রাপ্ত হয়। এরপর আমরা চলে আসবো 6 নম্বর। আচ্ছা, 5 নম্বর ঘরে পীড়িত বৃহস্পতি, সে শরীরকে বেশ দুর্বল করে, অলস্য প্রবণ করে তোলে, শরীরের রোগ প্রবণতা বাড়ায়। শরীরকে সুস্থ রাখা জাতকের পক্ষে প্রচন্ড কঠিন হয়। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, যে শারীরিক সমস্যাগুলোর ক্ষেত্রে ভীষণভাবে আমাদের এক্সারসাইজ করতে হয়। তো সেই এক্সারসাইজের ক্ষেত্রটা এটাকে সমস্যা করে দেয়, এক্সারসাইজ করতে বাধা দেয়। সেটা হচ্ছে দিনগুলো বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায়, জাতককে অলস, লেজি এই টাইপের করে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তো এরপরে আমরা 6 নম্বর ঘরটায় চলে আসি। 6 নম্বর ঘরটা হচ্ছে প্রকৃতপক্ষে রোগের স্থান, এবং যে গ্রহই এই ঘরে থাকুক না কেন, এই গ্রহের মধ্যে কিছু না কিছু রোগ কারকত্ব আসবে। তাহলে সেখানে যদি আমরা রবি অবস্থান করে, তাহলে যে যে অঙ্গগুলোকে রবি ইন্ডিকেট করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তবে যখনই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসবে তখনই লগ্নটাকে দেখে নিতে হবে। মঙ্গল পীড়িত না হলে সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা আসে না। তাহলে যদি ষষ্ঠে রবি থাকে, হৃৎপিণ্ডের সমস্যা ভীষণ কমন। ষষ্ঠে রবি ব্রিদিং প্রবলেম, ষষ্ঠে রবি শ্বাসের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, ব্লাড সার্কুলেশন নিয়ে সমস্যা, এগুলো হচ্ছে গিয়ে রেগুলার দেখতে পাওয়া যায়। এটা একদম খুব খুব কমন প্রবলেম। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ষষ্ঠে যদি রবি থাকে, চোখের প্রবলেম দেয়। তবে সেই ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ভাবে পীড়া থাকবে। হৃৎপিণ্ডের সমস্যা যখন আসবে তখন কর্কট রাশি, চতুর্থ ভাব, এরা পীড়িত হবে, সিংহ রাশি পীড়িত হবে। এরপরে আমরা চলে আসবো আহ, ষষ্ঠ ভাবে চন্দ্র। সেই ক্ষেত্রে শরীরে জলের যে ওয়াটার ব্যালেন্স, হরমোনাল সেক্রেশন, হরমোনাল ফ্লু, আহ জল সংক্রান্ত যে জলের যে ফ্লো, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন, এগুলো বাধাপ্রাপ্ত হবে। এর সঙ্গে সঙ্গে যে এনজাইম সেক্রেশন, সেগুলোর ক্ষেত্রেও সমস্যা দেখতে পাওয়া যাবে। তো এই ব্যাপারগুলো ভীষণই কমন, চন্দ্র যদি ওখানে থাকে, ষষ্ঠে থাকে। সবচেয়ে বড় প্রবলেম হলো চন্দ্র যদি সিক্স হাউসে থাকে, তাহলে মানসিক সমস্যা দেখতে পাওয়া যায় এবং মোরারলেস মানসিক সমস্যা ভীষণ কমন ভাবে দেখতে পাওয়া যায়। ভাবে বুধ স্নায়ু সংক্রান্ত সমস্যা, সমস্ত সময় একটা অ্যাংজাইটি, টেনশন, এগুলো দিতে পারে। ষষ্ঠ ভাবে বুধ স্কিনের প্রবলেম, ষষ্ঠ ভাবে বুধ চুল রিলেটেড সমস্যা, এগুলো দিতে পারে। শ্রবণ সমস্যা সিক্স হাউসে বুধ দিতে পারে। তো এগুলো খুব কমন, এগুলো আমরা বারংবার দেখতে পাই, এগুলো আপনারা ফেস করবেন। এরপরে হচ্ছে ষষ্ঠ ভাবে যদি আমাদের মঙ্গল অবস্থান করে। ষষ্ঠ ভাবে মঙ্গল ব্লাড সার্কুলেশনের সমস্যা, ব্রেনের প্রবলেম, তার সঙ্গে সঙ্গে রক্তে আহ শ্বেত কণিকার সংখ্যা নিয়ে সমস্যা, ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি, এগুলো বারবার দেখতে পাওয়া যায়। এরপরে রয়েছে সিক্স হাউসে শুক্র। সিক্স হাউসে আমাদের স্কিনের প্রবলেম, আমাদের হরমোন রিলেটেড প্রবলেম, আমাদের গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশের ক্ষেত্রে সমস্যা, এগুলো দেখতে পাওয়া যায়।
ষষ্ঠে শুক্র ট্রিটমেন্টকে ভীষণভাবে বাধা দেয়, ট্রিটমেন্ট কমপ্লিট হতে চায় না। ষষ্ঠে শুক্রর ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে গিয়ে রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্ট চলছে, কিন্তু সেইখানে হচ্ছে গিয়ে প্রপার ডায়াগনোসিস হচ্ছে না, রোগ আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই ব্যাপারগুলো ষষ্ঠে শুক্র খুব কমনলি দিয়ে থাকে। এরপরে সিক্স হাউসে শনি, সিক্স হাউসে শনি থাকলে পরে আমাদের হাড়গোড়ের সমস্যা দেখতে পাওয়া যায়। এটা খুবই কমন প্রবলেম, অস্থি সংক্রান্ত সমস্যা। এবং আমাদের স্ট্যামিনা কমিয়ে দেয়, যে আমাদের লড়াই করবার টেন্ডেন্সি সেটাকে নষ্ট করে। বার্ধক্য বয়সে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম রোগ, সেইগুলো হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবে শুক্র আসলে দেখতে পাওয়া যায়। ষষ্ঠে শুক্র এটাও মানসিক রোগ দিয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে শুক্র কিছু অদ্ভুত রোগ দেয়, যে রোগগুলো আহ রিয়েলি অদ্ভুত। যেমন হচ্ছে গিয়ে এক ভদ্রলোকের ধমনী চওড়া হয়ে গেছে। তো ধমনী চওড়া হয়ে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশনের মাত্রা বেড়ে গেছে। ওই ব্লাড সার্কুলেশন ইরেগুলার হয়ে গেছে, শিরাগুলো একরকম, ধমনী গুলো আরেক রকম। আমরা সবাই জানি যে ধমনী হচ্ছে গিয়ে সরু, যাতে সেখানে ব্লাড সার্কুলেশনটা বেশি হয়, ধমনীর মধ্য দিয়ে ব্লাড ফ্লো বেশি হয়। এবং সেই ব্লাড ফ্লো বা ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার জন্য ধমনীর মধ্য দিয়ে আহ ব্লাডটা প্রচুর দূর পর্যন্ত যেতে পারে। শিরা অনেক চওড়া হয়, ধমনীর প্রাচীর ধমনীর প্রাচীর নয়, ধমনীর যে গহ্বর সেটা অনেক সরু হয়, তার জন্য ধমনীতে ব্লাড প্রেশার বেশি থাকে। ভালো কথা। ভদ্রলোকের ধমনী চওড়া হয়ে গেছে, শরীরের সমস্ত জায়গায় ব্লাড পৌঁছচ্ছে না, এবং তার কারণে শরীরের যে লিম্স গুলো, হাত পা, এগুলো কালো হয়ে গেছে, কালো 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 ছোপ পড়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের সিক্স হাউসে রাহু রোগ প্রবণতা বাড়ায়, পেটের সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা নেই। পেটের অবস্থা ভয়ঙ্কর খারাপ করে দেয় সিক্স হাউসের। সিক্স হাউসে কেতু গুপ্ত রোগ সৃষ্টি করে, যে রোগ বলা যায় না, বা যে রোগ সম্পর্কে জানা যায় না। রোগটা আদৌ কি হয়েছে, রোগের রেজাল্ট কি হতে পারে, কেন এই রোগটা হয়েছে, এগুলোকে আইডেন্টিফাই করা যায় না। সিক্স হাউসে রাহু, কেতু, শনি, মঙ্গল, এই সমস্ত যে গ্রহই থাকুক না কেন, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে। এরপর আমরা চলে আসবো 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরটা হচ্ছে রোগ ব্যাধির ক্ষেত্রে ভীষণ সেন্সিটিভ, এটা হচ্ছে মারক। আমাদের 2 আর 7-কে মারক বলা হয়েছে। তো যখনই কোনো 2 আর 7-এ কোনো গ্রহ থাকবে, তার মধ্যে একটা মারকত্ব আসবে। কেউ ষষ্ঠ ভাবস্থ গ্রহদের মতো রেজাল্ট দিতে শুরু করবে। 6 নম্বর ঘরে যে গ্রহরা রয়েছে, তাদের মতো, তাদের টাইপের রেজাল্ট দিতে সেটা হচ্ছে গিয়ে শুরু করবে। তাহলে 7 নম্বর ঘরে যে গ্রহরা রয়েছে, তারা 7 নম্বর রিলেটেড সমস্যাগুলো তো অবশ্যই দেবে। এবং 7 নম্বর ঘরে যে গ্রহ যোগ গুলো তৈরি হচ্ছে, এই গ্রহ যোগ গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এইগুলোর রেসপেক্টে, গ্রহ যোগ গুলোর রেসপেক্ট, রোগের কোয়ালিটি টাইপ পরিবর্তিত হতে পারে। এরপর আমরা চলে আসবো 8 নম্বর ঘর, এটাও মারাত্মক ঘর। এই 6 নম্বর ঘরে যে যে টাইপের আমরা প্রবলেম বললাম, সেই টাইপের প্রবলেম দেখতে পাওয়া যায়। এর সঙ্গে 8 নম্বর ঘরে যদি কেতু, শনি এরা অবস্থান করে, তাহলে জাতকের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটা ঘৃণা, একটা বিদ্বেষ তৈরি হতে বহু সময় দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর মধ্যে অনেক সময় যৌনতার দিক থেকে দুর্বলতা দেখতে পাওয়া যায়, এবং এদের শারীরিক অবস্থা বরং খারাপ দেখতে পাওয়া যায়। 8 নম্বর ঘরে চন্দ্র মারাত্মক ডিপ্রেশন নিয়ে আসতে পারে। 8 নম্বর ঘরে পীড়িত চন্দ্র, 9 নম্বর ঘরে পীড়িত চন্দ্র, সে হচ্ছে গিয়ে
আহ ডিপ্রেশন হরমোন কিংবা শরীর ইত্যাদির কারণে ডিপ্রেশন তৈরি করে দেয়। অনেক সময় আমরা দেখতে পাই যে জাতকের মধ্যে কোনো একটা স্পেসিফিক হরমোন সেক্রেশন সেটা অনেক কম হচ্ছে। তো হরমোন সেক্রেশন যখন কম হচ্ছে, হরমোন সেক্রেশন কম হওয়া বা বেশি হওয়া কারণে কিছু শারীরিক সমস্যা, সেটা হচ্ছে গিয়ে 8 নম্বর ঘরে চন্দ্র থাকলে পরে দেখতে পাওয়া যায়। তো ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো আসে, অনেক মানুষ তার নিজের রূপের কারণে ডিপ্রেশনে থাকেন, সেই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। পরে আমরা চলে আসবো 8 নম্বর ঘরে একটা ব্যাপার আছে। 8 নম্বর ঘরে শনি, 8 নম্বর ঘরে আহ শনি দৃষ্ট মঙ্গল, এরা কিন্তু কোষ্ঠবদ্ধতা দিয়ে থাকে, অর্থাৎ পচি ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে। এই ব্যাপারগুলো রয়েছে। নাইন্থ হাউস হচ্ছে কি আমাদের পায়ের দিকটাকে ইন্ডিকেট করে, কিন্তু নাইন্থ হাউসে যদি কোনো রকম গ্রহ ডিস্টার্ব সিচুয়েশনে থাকে, তার ইম্প্যাক্ট কিন্তু লগ্নের উপরে পড়ে। ধরুন আপনারা একদম ক্লিয়ার এটা, যে নাইন্থ হাউসে যখনই কোনো গ্রহ পড়বে, ধরুন মকর রাশিতে কারোর কোনো একটা গ্রহ রয়েছে, তাহলে পৃথ্বী তত্ত্বটা ডিস্টার্ব হচ্ছে। তাহলে পৃথ্বী তত্ত্ব লগ্নও রয়েছে বৃষ লগ্ন, বৃষ লগ্ন হলেই মকর তার নবম ভাব হবে, এবং নবম ভাবে যখনই কোনো রকম কোনো পীড়া দেখতে পাবো আমরা, তখনই কিন্তু সেটা আহ, লগ্নকে ডিস্টার্ব করবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা বংশগত পীড়া হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে বেশি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর নবম ভাবে কোন রকম গ্রহ, বিশেষ করে শনি, বুধ, এরা যদি, বুধ নয়, শনি, কেতু, রাহু এরা যদি অবস্থান করে, এক্ষেত্রে হাঁটুর যন্ত্রণা, থাইয়ের যন্ত্রণা, এই সমস্ত প্রবলেম গুলোকে আমরা দেখতে পাই। টেন্থ হাউসটা স্পেসিফিক্যালি হাঁটুকে ইন্ডিকেট করে, 10 নম্বর ঘর হাঁটু, হাঁটুর ঠিক আশেপাশে। এখানে সমস্যা হলে পরে সাধারণত এগুলো কর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়। কিন্তু কিছু পাপ কম্বিনেশন, যেমন ধরুন কারো শনি রাহু মঙ্গল প্লুটো, শনি রাহু মঙ্গল প্লুটো 10 নম্বর ঘরে রয়েছে, তো অ্যাক্সিডেন্টে তার আহ আঘাতপ্রাপ্ত হতে পারে সে মারাত্মক ভাবে। তো আমার চেনা একজন পুলিশ আছেন, তিনি এই পুলিশের কাজকর্ম করতে গিয়ে তার একটা পা এমন ভাবে ভেঙে যায় যে তার সেই পাটাকে কেটে বাদ দিতে হয়। তো এইরকম আমরা কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে পা কেটে বাদ চলে গেছে, বা কর্মক্ষেত্রে আঘাত প্রাপ্তি, এই সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পাই। 11 নম্বর ঘরটা ডিরেক্টলি রোগের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু 11 নম্বর ঘরে যদি পাপ গ্রহ থাকে, তাহলে রোগ মুক্তি ভীষণভাবে ডিলেড হয়ে যায়। এছাড়াও 11 নম্বর ঘর হচ্ছে পায়ের এই হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশকে কন্ট্রোল করে, তাহলে সেই সমস্ত অংশের পীড়া এগুলোকে ইন্ডিকেট করে। আর একটা বিষয় খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে গ্রহের অবস্থানের সঙ্গে সঙ্গে গ্রহের দৃষ্টিটাকেও খেয়াল রাখবো। বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গ্রহের যে অবস্থান কিন্তু এফেক্টিভ হয়নি, কিন্তু গ্রহের দৃষ্টি এফেক্টিভ হয়ে গেছে। ধরে নিচ্ছে একটা লোকের তুলা রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, শুক্র অত্যন্ত বলবান হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে রয়েছে, তুলা রাশিতে বৃহস্পতি, মীন রাশিতে শুক্র।
তাহলে তুলা রাশিতে যদি কারোর বৃহস্পতি অবস্থান করে আর মীন রাশিতে শুক্র, তাহলে এই ক্ষেত্রে তুলা রাশিতে বৃহস্পতির অবস্থান ক্ষতিকারক হবে না। কিন্তু এটা ক্ষতিকারক হতে পারতো যদি শুক্র দুর্বল হতো, যদি শুক্র কন্যায় থাকতো, তাহলে এটাই ক্ষতিকারক হতো। কিন্তু যেহেতু মিনে শুক্র রয়েছে, শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে, তার জন্য বৃহস্পতি কিন্তু তুলা রাশিটাকে খুব একটা পীড়িত করতে পারে। তাহলে কাকে পীড়িত করবে? যেখানে দৃষ্টি দিচ্ছে মেষকে, বৃহস্পতি তুলার ঘরটাকে পীড়িত না করে বরঞ্চ মেষের ঘরটাকে পীড়িত করবে। অর্থাৎ বৃহস্পতির কারণে মেষে আমরা প্রবলেম দেখতে পাবো। হয়তো দেখা যাচ্ছে যে লোকটার কন্যা লগ্ন, তাহলে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি অশুভ ঘরে রয়েছে, একটা ক্ষতি হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ক্ষেত্র অধিপতির সাথে তার ক্ষেত্র বিনিময় হয়েছে, তার কারণে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে না। বরঞ্চ বৃহস্পতির দৃষ্টি, বৃষ রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি, এটা অল্প বিস্তর অশুভ ফল দিতে পারে। কিন্তু তাহলে বৃহস্পতি তো একটা পজিটিভিটি আছে, ন্যাচারাল বেনিফিশিয়াল প্ল্যানেট, তার তো একটা সলিড পজিটিভিটি আমরা অবশ্যই দেখতে পাবো। এবং যখন আমরা বৃহস্পতির পজিটিভিটি দেখতে পাবো, যেহেতু আমরা দেখতে পাবো, তার জন্য আমরা বৃহস্পতিকে 100% নেগেটিভ প্ল্যানেট কোনো সময় ভাবতে পারবো না। বৃহস্পতি আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে, কিন্তু তার মধ্যেও একটা বৃহস্পতি অ্যাটাচমেন্ট রেখে দেবে, একটা সূক্ষ্ম সূত্র রেখে দেবে, যেখান থেকে এই জাতককে ফিরিয়ে আনা যায়, যেখান থেকে সমস্যা যাই হোক না কেন এই জাতককে বার করে নিয়ে আসা যায়। সুতরাং বৃহস্পতি, আমরা যে এক্সাম্পলটা পড়লাম, বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেখানে ক্ষতি করতে পারেনি, কারণ সেই ঘরের মালিক তারা হচ্ছে ভীষণ স্ট্রং। কিন্তু বৃহস্পতি যেখানে দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে, সেখানে গিয়ে সমস্যা সৃষ্টি করে দিচ্ছে। কি করে দিচ্ছে? মেষ রাশিতে পড়েছে জাতকের অষ্টম ভাব, যেহেতু জাতকের লগ্নটা সেটা হচ্ছে কন্যা, তো মেষ রাশিতে অষ্টম ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি জাতকের আয়ুকে কিছুটা সংক্ষিপ্ত করে দেওয়ার টেন্ডেন্সি করেছে। এবং তার সঙ্গে সঙ্গে জাতকের হচ্ছে কিছু ব্রিদিং প্রবলেম, চেস্ট প্রবলেম, ঘাড়ের প্রবলেম, ওগুলোকেও এনে দেওয়ার একটা চেষ্টা, সেটা আমরা দেবগুরু বৃহস্পতির মধ্যে দেখতে পাবো। কারণ বৃহস্পতি মেষে গিয়ে তার দৃষ্টি পড়বে সরাসরি মেষ থেকে ধনু রাশির উপরে। এবং যেই মুহূর্তে ধনু রাশির উপরে দৃষ্টি পড়বে, তখনই কিন্তু মানুষটার ক্ষেত্রে ওই ফোর্থ হাউস, কারণ ধনু হচ্ছে গিয়ে কন্যার ক্ষেত্রে ফোর্থ হাউস, তাহলে সেই ঘরটাতে কিছু সমস্যা, অযাচিত সমস্যা দেখতে পাওয়া যাবে, বারবার রোগ প্রবণতা সেইগুলো দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। তাহলে মোটামুটি 11 নম্বর ঘর পর্যন্ত আমরা দেখলাম। 12 নম্বর ঘরটা হচ্ছে কি খুবই সেন্সিটিভ। এবং 12 নম্বর ঘরে যে সমস্ত গ্রহরা থাকে, ম্যাক্সিমাম টাইমে সেই গ্রহরা জাতকের মৃত্যুর কারণ হয়। বা 12 নম্বর ঘরে যে সমস্ত গ্রহদের দৃষ্টি, সেই সমস্ত গ্রহরা জাতকের মৃত্যুকে নির্দেশ করার একটা অন্যতম জায়গা ইন্ডিকেট করে। এবং সেই গ্রহগুলো জাতকের ক্ষেত্রে মৃত্যু সূচক হয়ে থাকে। তাহলে 12 নম্বর ঘরে কারো শুক্র রয়েছে, তাহলে সে হচ্ছে গিয়ে শুক্র সংক্রান্ত সমস্যা, প্রস্টেটে ক্যান্সার, এই টাইপের সমস্যায় ভুগতে পারে। মহিলাদের ক্ষেত্রে ইউটেরাসে ক্যান্সার, অপারেশন করতে গিয়ে মারা গেলেন। এমন কমপ্লিকেশন হলো, কেতুর দৃষ্টি ছিল শুক্রের উপরে, কোনোভাবেই নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারলেন না। তো যাই হোক না কেন, 12 নম্বর ঘরে যে কোনো গ্রহ, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি নয়, সমষ্টিগতভাবে খারাপ ফল দিয়ে থাকে। হতেই পারে 12 নম্বর ঘরে রাহু রয়েছে, ফলাফল অতি জঘন্য, রোগ প্রবণতা বাড়বে, রোগটা ক্রমাগত বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, ক্রমাগত রোগের ইনফেকশন বাড়ছে, রোগকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, এই ব্যাপারটা আসতে পারে। স্যার রাহুর পজিটিভ ফল কিছু? ডিজিজের ক্ষেত্রে রাহুর বেসিক্যালি পজিটিভ ফল আমরা পাবো না। রাহু রোগ সূচক গ্রহ। রাহু রোগের ক্ষেত্রে
ডিসিশন খারাপ দেয়। রাহু রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট হতে দেয় না, রোগের ক্ষেত্রে সমস্যা করিয়ে দেয়। আমরা রোগের ক্ষেত্রে কখনোই পজিটিভিটি আছে এটা এক্সপেক্ট করতে পারবো না। টাকা পয়সার ক্ষেত্রে রাহুর পজিটিভিটি আছে, রাহু প্রচুর টাকা দিতে পারে, প্রচুর প্রচুর টাকা দিতে পারে রাহু। কিন্তু রাহু এই যে টাকা দিতে পারে, এই ক্ষেত্রে যে ঘটনাটা দেখতে পাওয়া যাবে, সেই টাকাটা ধরে রাখা জাতকের জন্য মারাত্মক কঠিন। টাকা তো এলো, সেই টাকা হচ্ছে গিয়ে সে ধরে রাখতে পারবে না। আচ্ছা, 12 নম্বর ঘরে শুক্র, চন্দ্র, বুধ, বৃহস্পতি, এরা হচ্ছে গিয়ে খুবই সেন্সিটিভ। এই সমস্ত গ্রহগুলোর যে রেজাল্ট 12 নম্বর ঘরে, সেগুলো খুবই জাতককে ভোগায়। এবং অনেক সময় রাহু দৃষ্ট শুক্র 12 নম্বর ঘরে রয়েছে, জাতকের ওই কাজ কুকাজ করতে গিয়ে যে রোগ টোগ গুলো হয় সেগুলো সৃষ্টি হতে পারে, এবং এই রোগের কারণে জাতক ভয়ঙ্কর ভাবে পীড়িত হতে পারে। যাই হোক না কেন, এইগুলো মোটামুটি একটা রোগের সাধারণ ধারণা আমরা পেলাম। কঠিন রোগকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। কিছু কিছু স্পেসিফিক রোগ রয়েছে যেগুলো এখনকার দিনে খুব প্রমিনেন্ট রোগ, যেমন হচ্ছে সুগার। দেবগুরু বৃহস্পতি, শুক্র, চন্দ্র এরা পীড়িত হলেই সুগারের টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাবো। দ্বিতীয় একটা রোগ হচ্ছে কি কমন রোগ, সেটা হচ্ছে হার্টের প্রবলেম। রবি, চন্দ্র, সিংহ, কর্কট, এই চারটে বিষয়, রবি, চন্দ্র, সিংহ, কর্কট, এরা যদি পীড়িত হয়, আপনি দেখতে পাবো জাতকের ওই প্রবলেম গুলো রয়েছে। হার্টের প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। আহ পরে প্রচুর মানুষের সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে টেনশন আছে। সেই ক্ষেত্রে আমরা 5, 6, 7কে খুব ভালো করে দেখার চেষ্টা করব। আর বৃহস্পতি মোটামুটি এরকম ভদ্রস্থ জায়গায় আছে, তাহলে আমরা হ্যাপি হয়ে যাব। বৃহস্পতি যদি একটু একটু মোটামুটি ঠিকঠাক জায়গায় থাকে, তাহলেই আমরা এটা কে বলবো যে ঠিক আছে। আচ্ছা, আহ আমাদের এরপরের যে রোগটাকে নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে ক্যান্সার। মানুষের মধ্যে বিরাট সংশয় আছে যে ক্যান্সার কিভাবে হয়, ক্যান্সার আদৌ হবে কিনা। মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আমার কি ক্যান্সার ট্যান্সার হবে, বা আমার কি ক্যান্সার হতে পারে। রাহু মঙ্গল, রাহু মঙ্গল, রাহু শনি, শনি মঙ্গল, শনি মঙ্গল বুধ, এদের তত্র কম্বিনেশন, এটা হচ্ছে গিয়ে এই ধরনের ক্যান্সার জাতীয় রোগ টোগ গুলোকে দিয়ে থাকে। রাহু মঙ্গল তো প্রচুর মানুষকে ক্যান্সার দিয়ে থাকে, তবে রাহু মঙ্গল যোগ যদি কোনো কারণে পীড়িত না হয়, সেই ক্ষেত্রে জেনারেলি এটা হয় না। আবার যদি রাহু মঙ্গল কানেকশন রয়েছে, সেখানে ষষ্ঠপতি বৃহস্পতি এসে হাজির। যেমন আহ আমার চার্ট যদি আমরা দেখি, দ্বিতীয় রাহু মঙ্গল বৃহস্পতি রয়েছে, তো এটা অবশ্যই এই ধরনের সমস্যা দিতে পারে। এবং এই সমস্যা যদি হয়, সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিক রিলেটেড বা গ্যাস্ট্রোন রিলেটেড, পাকস্থলী, খাদ্য নালী, এগুলো রিলেটেড এই ধরনের সমস্যা সেটা হতে পারে। তো বৃহস্পতি যদি অশুভ হয়, তাহলে বৃহস্পতি কিন্তু ভীষণভাবে রোগ সৃষ্টিকারক রূপে নিজেকে প্রকাশ করে। আর বৃহস্পতি যদি শুভ হয়, তাহলে সেই বৃহস্পতির রোগ নাশের জন্য প্রপার ট্রিটমেন্ট করাবার চেষ্টা করে। তাহলে এইগুলো মোটামুটি আমাদের সাধারণ রোগ ব্যাধি সম্পর্কিত কিছুটা ডিটেইল। এবার আমরা চলে আসবো লগ্ন সংক্রান্ত ডিসকাশনে, আর তারপরে আমরা অন্য টপিকে যাব। আর তার সঙ্গে একটা চার্ট অ্যানালাইসিস সেটা আমাদের করতে হবে। লগ্ন হচ্ছে আমাদের ব্রেন, লগ্ন হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। লগ্ন হচ্ছে
সমস্ত শরীর, সমস্ত অঙ্গ, তাদের একটা অ্যাসোসিয়েশন, সেটাকেই আমরা বলবো হচ্ছে লগ্ন। তো যাই কিছু সমস্যা হোক না কেন, লগ্ন যদি বলবান থাকে তাহলে সেই জাতক সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আর লগ্ন যদি দুর্বল থাকে, লগ্ন যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে ভীষণ রকম সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। যাই সমস্যা হোক না কেন সেটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। তাছাড়া আমাদের লগ্ন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের পুরো স্নায়ু, আমাদের পুরো শরীর, সমস্ত কিছু, ইমিউনিটি সিস্টেম, শরীরের সামর্থ্য, এই বিষয়গুলোকে কন্ট্রোল করে। তাহলে এই বিষয়গুলো মোটামুটি আমাদের ক্ষেত্রে হলো যে কোন ভাব থেকে বা কোন ভাব কিভাবে পীড়িত হলে পরে প্রবলেম তৈরি হতে পারে, কি টাইপের প্রবলেম এটা আসবার সম্ভাবনা। এবার আমরা চার্ট অ্যানালাইসিস করবার চেষ্টা করি। তাহলে আমাদের কাছে একটা ডেট অফ বার্থ আছে 28/12/2009। আর টাইম হচ্ছে 1:11 PM, প্লেস অফ বার্থ হচ্ছে বাংলাদেশ, চিটাগং। তাহলে লগ্ন এই ক্ষেত্রে রয়েছে, দেখতেই পাচ্ছেন, মেষ লগ্ন, মেষ রাশি। ষষ্ঠ ভাবে শনি অবস্থান করে রয়েছে। শনির দৃষ্টি সরাসরি চন্দ্রের ওপরে পড়েনি, চন্দ্রের ওপর দৃষ্টি পড়েছে রাহুর। মানে এখানে অতৃপ্তি জনিত কারণে ফ্রাস্ট্রেশন এটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আর বিলাসিতা করতে গিয়ে বেশ কিছু মানুষ রয়েছেন, তারা সুন্দর সুন্দর জিনিস কিন্তু কম দামি জিনিস পরার পরিকল্পনা করে, এবং তার কারণে তাদের শরীর খারাপ হয়, স্কিনের প্রবলেম হয়, এই সমস্ত দেখতে পাওয়া যায়। তো এই টাইপের বিষয়গুলো এই সমস্ত ক্ষেত্রে থাকে। যে রাহুর দৃষ্টি রয়েছে লগ্নের উপরে, রাহুর দৃষ্টি রয়েছে চন্দ্রের উপরে, সেই ব্যাপারগুলো থাকে। এবার আমরা একটা একটা করে আসি। লগ্নে চন্দ্র মানেই হচ্ছে ব্রিদিং প্রবলেম, শরীরটা খারাপ হয়ে যাওয়া, ঠান্ডা লাগা, ঠান্ডা লাগার কারণে সমস্যা, অ্যালার্জি, এই সমস্ত বৃদ্ধি সেগুলোকে ইন্ডিকেট করে। থার্ড হাউসে কেতু, এটা হচ্ছে আরেকটু বড় হলে পরে হবে। এই যে জায়গাগুলো রয়েছে, যাকে টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, এইরকম ঘাত তুলতে যাচ্ছে আর হাত উঠছে না, বুঝতে পারি, তুলতে গেছে হাত আটকে গেছে আর হাত উঠছে না, ঘাড়ে ব্যথা, এই সমস্ত বিষয় কিন্তু দেখবেই। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে চন্দ্র এখানে রয়েছে শুক্রের নক্ষত্রে, আর শুক্র কিন্তু 9th হাউসে অগ্নি রাশিতে অবস্থান করে রয়েছে। এই চন্দ্র, চতুর্থপতি চন্দ্র, সে কিন্তু এখানে মাইগ্রেন রিলেটেড কিছু প্রবলেম দিচ্ছে। বাচ্চাটার মাথায় ব্যথার টেন্ডেন্সি, মারাত্মক নয়, রেগুলার মাথায় ব্যথা আর একটা টেন্ডেন্সি রয়েছে। চশমা পড়লে মাথা ব্যথা ঠিক থাকে, আর চশমা না পড়লে মাথা ব্যথা বাড়ে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4th হাউসে মঙ্গল, ব্লাড সার্কুলেশন নিয়ে সমস্যা। ছোটবেলায় চতুর্থ অবস্থা মঙ্গল যে বিরাট অ্যাক্টিভ হবে রোগ দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু একেবারেই নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6th হাউসে শনি রয়েছে, ষষ্ঠ ভাবে শনির অবস্থান, এটা অবশ্যই রোগের মেয়াদ, দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, সেটাকে ইন্ডিকেট করবে। অনেকদিন ধরে রোগ কন্টিনিউয়েশন, এটার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। একটা জিনিস হবে, সেটা হলো পেটের সমস্যা। এই কন্যা রাশিতে, কন্যা রাশির মধ্যে পৃথ্বী, জল, আগুন, এই সমস্ত মিশ্রণ দেখতে পাওয়া যায়। এবং এটা হচ্ছে কালপুরুষের এই মানুষটার ক্ষেত্রে 6th হাউস, স্টমাক,
তলপেট, এই সমস্ত বিষয়গুলো, ক্ষুদ্রান্ত্র, হজম, পৌষ্টিকতন্ত্রের অ্যাক্টিভিটি, যেহেতু এটি পুরুষ এবং বাচ্চা ছেলে, তো সেই কারণে এর কিন্তু হজম সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যাবে। 9 নম্বর ঘরে রবি, বুধ, শুক্র, রাহু রয়েছে। এর মধ্যে ক্ষেত্রে কেউ নেই, রাহুটা নিচস্থ হয়েছে। ধনুকে আমরা মোটামুটি পাপক্ষেত্র হিসেবেই, শুক্রের জন্য পাপক্ষেত্র হিসেবেই ট্রিট করতে পারি। তো শুক্র ধনুতে অবস্থান করে রয়েছে, এর কারণে এর হরমোনাল গ্রোথ, ডেভেলপমেন্ট ইত্যাদি সংক্রান্ত কিছু পরিবর্তন দেরিতে হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। কারণ রবি একজন জাতক বা জাতিকার মধ্যে পোটেনশিয়ালের অভাব দেওয়ার চেষ্টা করেন। নবম ভাবে বুধের অবস্থানটা খুব বেশি যে পীড়াদায়ক তা একেবারেই নয়। একাদশে বৃহস্পতি রয়েছে, অল্প বিস্তর শ্লেষ্মা জাতীয় সমস্যা দেখতে পাওয়া যাবে। কেন শ্লেষ্মা জাতীয় সমস্যা দেখতে পাওয়া যাবে? তাহলে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি দৃষ্টি, সেটা আমরা এখানে দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে এই ঘরটায় আমরা দেখতে পাবো কেতু, সে নিজেও বসে আছে। তো এই যে কেতু এখানে বসে আছে, তার কারণে এই মানুষটার ওই হাতে ব্যথা, কোমর ব্যথা, এই সমস্ত বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যদি ব্যথা হয়, সেই ক্ষেত্রে ব্যথা, যন্ত্রণা, এগুলো কিন্তু ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আমরা একটু পুরো ব্যাপারটাকে কম্বাইন করে দেখবার চেষ্টা করব, কার কার কোথায় কোথায় দৃষ্টিগুলো আছে সেগুলো একটু দেখবো। তাহলে লক্ষ্য করুন, মঙ্গলের দৃষ্টি এই ঘরটাতে রয়েছে, বৃহস্পতির দৃষ্টিও এই ঘরটাতে রয়েছে। বৃহস্পতি দ্বাদশ ভাবস্থ। তাহলে পায়ে চোট লাগা, পায়ে আঘাত প্রাপ্তি, এরকম যেমন সম্ভাবনা রয়েছে, তেমন ভাবে একটু বেশি ফ্যাট, একটু বেশি মাস্কুলার হয়ে যাওয়ার টেন্ডেন্সি, একটু মোটা সোটা ভারী হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো তৈরি হতে পারে। এই যে 9 নম্বর ঘরে রবি রাহু যোগ তৈরি হয়েছে, আর শনির দৃষ্টি লগ্নের 3 নম্বর ঘরে গিয়ে পড়েছে। ভুল, ঠিক আছে। শনির দশম দৃষ্টি লগ্নের 3 নম্বর ঘরে গিয়ে পড়েছে, সেখানে কেতু রয়েছে। এখানে কিন্তু আমরা শনি কেতুর একত্রে মিশ্র ফল প্রাপ্ত হলো। অর্থাৎ শনি কেতু একত্রে থাকলে পরে যে ধরনের রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, সেই রকম রেজাল্টই আমরা এই ক্ষেত্রেও কিন্তু পাবো। এই বিষয়টা দেখবার জন্য আমরা একবার নবাংশ কুণ্ডলিতে চোখ বুলিয়ে নিতে পারি। নবাংশ কুণ্ডলিতে নাক্ষত্রিক বিষয়টা কিন্তু বেশ প্রমিনেন্ট থাকে, এবং থাকার একটা কারণও আছে। কারণ হচ্ছে এই নবাংশ কুণ্ডলী অনুসারে নক্ষত্রগুলোর শুভত্ব অশুভত্ব সেগুলো বিচার করা হয়। বেশ। আহ, তবে মঙ্গল যে ঘরটাতে দৃষ্টি দিচ্ছে, এই ঘরটাতে মঙ্গলের দৃষ্টি এবং কেতুর দৃষ্টি রয়েছে। তো আহ সেই ক্ষেত্রে এই মানুষটার জীবনে কিন্তু বেশ জটিল সমস্যা, রোগ সংক্রান্ত বেশ জটিল সমস্যা দেখতে পাওয়া যাবে। স্যার মঙ্গলটা বক্রি আছেন তাই না? মঙ্গলটা তো বক্রী অবশ্যই থাকবে, মঙ্গল বক্রী, বুধ বক্রী। আচ্ছা, বুধের ওপরে মঙ্গলের দৃষ্টি নেই, কিন্তু বৃহস্পতির ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। বৃহস্পতি এই ক্ষেত্রে অষ্টমপতি, সরি, মঙ্গল এখানে অষ্টমপতি হিসেবে কাজ করবে। এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু বৃহস্পতি, তার কারণে কিন্তু এই জাতক বা জাতিকা, তার হচ্ছে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতিতে পড়বার কারণে ফুলে যাওয়া, ফ্যাটি লিভার, এরকম টাইপের সমস্যা সেগুলো দেখতে পাওয়া যাবে। এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি ঝাল, তেজি খাবার দাবার, এগুলোর প্রতি অ্যাট্রাকশনকে ইন্ডিকেট করে। এবং যেহেতু আহ সে এইগুলো খাচ্ছে বা খাবে বা এগুলোর আহ হজম সংক্রান্ত সমস্যা, লিভারের প্রবলেম গিয়ে কন্টিনিউয়াসলি বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যেহেতু হচ্ছে গিয়ে
মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে এবং মঙ্গল জল তত্ত্বে রয়েছে। তাই এটা ড্রিঙ্কস ওরিয়েন্টেড হতে পারে, যে প্রচুর মদ্যপান করেছে জাতক, মদ্যপান করবার ফলে লিভারটাতে বা প্যানক্রিয়াসে গন্ডগোল সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। তো এই মোটামুটি বিষয়গুলো। আর এই জাতকের মধ্যে আরেকটা টেন্ডেন্সি আমরা দেখতে পাবো, সেটা হলো পার্শিয়ালি কিছুটা ডিপ্রেশন। এইটা কিন্তু একে ফেস করতে হবে। ফিকল মাইন্ডেড মেন্টালিটি তো থাকবেই, তার সঙ্গে অল্প বিস্তর ডিপ্রেশন এটাও আসবে। তো মোটামুটি প্রবলেম গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, রোগ প্রবণতা কিভাবে খুঁজতে হয়, সেগুলো আমরা আর কি বার করতে পারলাম এখান থেকে। এর সঙ্গে সঙ্গে নবাংশটা একটু দেখে নেবেন। শনি, তিনি অবস্থান করে রয়েছেন দশমে, ফলে শনির রোগ কারকত্ব কিছুটা কমেছে। তার বদলে মঙ্গল এখানে কিন্তু অষ্টমে চলে এসেছে, ফলে মঙ্গলের রোগ কারকত্ব এখানে অনেকটাই বেড়েছে। শুক্র কেতু এরা অবস্থান করে রয়েছে দ্বাদশে। আমরা ইতিমধ্যেই বলেছি যে শুক্র কেতু মঙ্গল ইত্যাদি সংক্রান্ত রোগ আসতে পারে, এবং সেইগুলো আসার যে কনফার্মেশন, সেটা আমরা নবাংশ কুণ্ডলী থেকে পেলাম। এবং এই যে কনফার্মেশন আমরা পেলাম, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কি টাইপের রোগে এই মানুষটার ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্ল্যানেটস। অ্যাক্টিভ প্ল্যানেটস কারা? যাদের মোটামুটি বলা যেতে পারে যে ট্রানজিটে খুব শক্তিশালী, বা যাদের হচ্ছে গিয়ে দশা চলছে। যাদের দশা চলছে তারা কিন্তু ভীষণই অ্যাক্টিভ। তাহলে মোটামুটি আমাদের ডিজিজ রিলেটেড ব্যাপারগুলো পরিষ্কার হলো। আপনাদের প্রত্যেকেরই কম বেশি রোগ প্রবণতা আছে, প্রত্যেকেরই থাকবে, এটা দেহ থাকলে রোগও থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু নিজেদের ডিজিজ গুলোর সঙ্গে ম্যাচ করিয়ে নিন, যে কেন প্রবলেম হচ্ছে বা কোথা থেকে প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, সেইগুলোকে একটুখানি ম্যাচ করিয়ে নেওয়ার চেষ্টা করলে পরে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এই রোগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বক্রী গ্রহগুলো তাদের রোগ কারকত্ব সাধারণের থেকে বেশি। নর্মাল গ্রহের থেকে যে কোনো বক্রী গ্রহ তার রোগ কারকত্ব বেশি। বক্রী গ্রহ রোগের ক্ষেত্রে একদম পাপ গ্রহ হিসেবে কাজ করবে। আবার বক্রী গ্রহ উপার্জনের ক্ষেত্রে বহু সময় তারা শুভ গ্রহ হিসেবে কাজ করবে। যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সেখানে হচ্ছে গিয়ে বক্রী গ্রহগুলো তারা অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে কাজ করবে, পজিটিভলি অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে কাজ করবে। আর রোগের ক্ষেত্রে এই বক্রী গ্রহগুলো নেগেটিভ প্ল্যানেট হিসেবে কাজ করবে। মোটামুটি আমরা এই পর্যন্তই আজকে আমাদের পড়াশুনো। এবার আপনাদের যা প্রশ্ন প্রশ্ন রয়েছে জ্যোতিষের ক্ষেত্রে, প্রিয়াঙ্কা বলুন, আমরা সেগুলোতে একটু। স্যার, আপনি যেরকম কিছু কম্বিনেশন বললেন, এবার জুপিটার রাহু বা জুপিটার রাহু একসাথে বসে এবার অটোমেটিকলি কেতু দৃষ্টি তো আসছেই, তার মানে সেখানে কোথাও না কোথাও জুপিটার রাহু একটু বলি। কেতু।
রাহু আর কেতু এটা হচ্ছে টোটালি ডিসিমিলার, এদের মধ্যে কোনো মিল নেই ক্যারেক্টারিস্টিক্সে। যদি আমরা দেখি রাহুর জায়গাটাতে কেতুর দৃষ্টি, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু রাহু কেতু একটা কম্বাইন্ড এফেক্ট পাবো। তাই যে জায়গাটাতে রাহু বসে আছে, আপনি একদম চোখ বন্ধ করে সেখানে কেতুর দৃষ্টিকে ইগনোর করুন। আর যেখানে কেতু ইন্ডিভিজুয়ালি বসে আছে, সেখানে রাহুর দৃষ্টি, সেটাকে আপনি ইগনোর করুন, একদম ইগনোর করুন। যে ওই ঘরটাতে রাহু আর কেতু তো একটা প্যাকেজ। তো এই প্যাকেজের একজন যখন ওই ঘরটাতে বসে আছে, ও দ্বিতীয় জন ওই ঘরটাতে ইন্ডিভিজুয়ালি আর ড্যামেজ ক্রিয়েট করতে পারছে না। ধরুন একদম সিম্পল বলি, রাহু হচ্ছে আচ্ছা। মাথাটা, কেতু হচ্ছে দেহটা। তাহলে যেখানে আমার মাথাটা আছে, সেইখানে দেহের অংশটা নেই। আবার যেখানে দেহটা রয়েছে, সেখানে মাথাটা নেই। এবার আমরা বলতে পারি যে রাহুর তো দৃষ্টি আছে। তো বেসিক্যালি রাহুর দৃষ্টি থাকতে পারে, কিন্তু দেহটা যখন ওইখানে রয়েছে, দৃষ্টি থাকলে পরেও তার ইনফ্লুয়েন্স অত্যন্ত কম, অত্যন্ত কম। আমরা চোখ বন্ধ করে এই সপ্তম ভাবে রাহু বা কেতুর দৃষ্টি ইগনোর করতে পারি। পঞ্চম নবমে ধরুন, রাহুর ক্ষেত্রে দ্বিতীয় বা দ্বাদশে ধরুন, তাতে আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং এই জায়গাটাতে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। ঠিক আছে স্যার। সেক্ষেত্রে জুপিটার রাহুর কম্বিনেশনে কি স্যার আমরা কোনো রকম ক্যান্সার জাতীয় কিছু জিনিস বলতে পারি? বৃহস্পতিকে তাহলে ষষ্ঠপতি হতে হবে। বৃহস্পতি আচ্ছা। ষষ্ঠপতি হয়। আরেকটা জিনিস বলি, এখানে আপনি দেখলেন জুপিটার রাহু কম্বিনেশন রয়েছে, জল তত্ত্বগুলো কোনো কারণে খুব পীড়িত। আর ষষ্ঠ ভাবে কোনো একটা ম্যালিগনেন্সি ইন্ডিকেটর রয়েছে, এটা নবাংশেও থাকতে পারে। ধরুন জুপিটার রাহু মূল জন্মকুণ্ডলিতে রয়েছে, আর মঙ্গল রাহু নবাংশে ষষ্ঠে রয়েছে, এই ক্ষেত্রেও লিভার ক্যান্সার হতে পারে। শুধু যদি একা মঙ্গল রয়েছে 6,000, জুপিটার রাহু যদি রয়েছে একসাথে, সেক্ষেত্রেও কি বলতে পারি? জুপিটার রাহুর মঙ্গলের সঙ্গে কোনো কানেকশন হয়েছে? না, সেইভাবে অত কানেকশন তো হচ্ছে না। মঙ্গল কি পাপ গ্রহ? হ্যাঁ, যদি আমি মেলে। সেটা না। যদি সেটা না হয়, তবে সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। আর যদি 5-6 কানেক্টেড হয়, পঞ্চম ভাবের সঙ্গে কানেকশন আসে, 5-6-11 কানেক্টেড হয়, তাহলে ডাক্তার খুব ভালো ট্রিটমেন্ট করে দেবে। 5-6-11 বৃহস্পতি শুক্র কানেকশন, ভালো করে শুনুন, 5-6-11 বৃহস্পতি শুক্র, ডাক্তার এসে এমন ট্রিটমেন্ট করবে সে রোগ পুরো পালিয়ে যাবে, রোগই পালিয়ে যাবে। স্যার 5, 6, 11 মানে বুঝতে পারলাম না, মানে কানেকশন থাকবে পাঁচ মানে রাশির সাথে? মানে হচ্ছে ইমিউনিটি, 11 মানে হচ্ছে ইমিউনিটি। ডাক্তার, 6 মানে হচ্ছে রোগ। শুক্র আর রোগ। বৃহস্পতি হচ্ছে রাশি চক্রের দুইখানা ডাক্তার। তাহলে যদি 5-6-11 শুক্র বৃহস্পতি কারোর চার্টে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে ক্যান্সার হলেও হোমিওপ্যাথি ওষুধে সেরে যাবে। আচ্ছা, মানে রাশিগত ভাবেও যদি তাদের কানেকশন সেটা থাকে। কিন্তু খেয়াল রাখবেন, হোমিওপ্যাথি ওষুধটা একটা রূপক। হোমিওপ্যাথি ওষুধের ইউজটা অনেক ইজি। তো মানে আমার মনে হচ্ছে ইজি, কারণ আমাকে তো ওই দানাগুলো দেয়, আমার খেতে খুব ভালো লাগে। আমি কখনোই বলবো না, এটা তো একটা ওপেন ফোরামে আমরা ডিসকাস করছি, হোমিওপ্যাথি ওষুধও আহ, একটু দিয়ে দেয় আর কি, আমি এটা দেখেছি। তুই চট করে দিয়ে দেওয়া মানে যে ব্যাপারটা ইজি এরকম কিন্তু নয়। মানে আহ এই ক্ষেত্রে শরীরের ভেতর থেকে এবং বাইরের থেকে ইমপ্রুভমেন্ট এটা খুব কুইকলি হবে। কানেকশনটা কি স্যার রাশিগত ভাবে যদি ধরবো, যে যদি ধর 5, 6, 11তে যদি কোনো রকম সেই প্ল্যানেট দুটো রাশিও আছে, সেক্ষেত্রেও কি ধরতে পারি? গ্রহ রিলেশনশিপ। আচ্ছা। আর যেরকম আপনি মঙ্গল 6 হাউসে থাকলে বা কেতু 5th হাউসে থাকলে, আপনি যেরকম বললেন চাইল্ড বার্থে প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে স্যার আমরা কি তাকে প্রেসক্রাইব করতে পারি? অ্যাজ যদি রেমিডিতে আমরা এখনই যাব না, আমরা রেমিডিতে আচ্ছা। একটু, আমরা আহ এই মাসের আজকে হচ্ছে 13 তারিখ। তো আমরা এই মাসে আর রেমেডি নিয়ে নেক্সট মান্থের প্রথম দিকের ক্লাসে আমরা দরকার হলে একটা ফুল ক্লাস রেমেডির উপরে রাখবো। ঠিক আছে। স্যার আমি তো বিশ্লেষণ করবো।
ওই যার কারণে কোনো প্রশ্ন? শুনতে পাচ্ছেন? অনেকক্ষণ শুনতে পাচ্ছি। আমি বলছি যে আপনি বললেন না যে কারোর বৃহস্পতি যদি জলরাশিতে থাকে আর পীড়িত থাকে, সেক্ষেত্রে তার ওবেসিটি হওয়ার একটা ব্যাপার থাকবে। হুম। তো তুলা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি ষষ্ঠপতি তো বৃহস্পতি, সে মীন রাশিতেই আছে সূর্যের সাথে, তুলা লগ্ন। তো বৃহস্পতিটা কম বাস, সেক্ষেত্রে কি রকম রোগ বা কি হতে পারে, মানে ওই ওবেসিটি হেন তেনার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে ওবেসিটি হওয়ার সম্ভাবনা কম, কারণ মীন রাশিতে রয়েছে আর রবির সঙ্গে রয়েছে, ওবেসিটির সম্ভাবনা খুবই কম। তো এইখানে যেটা হতে পারে সেটা হচ্ছে হজমের প্রবলেম মারাত্মক ভাবে, এবং কিছু খেলে পরেই গলাটা জ্বলতে শুরু করছে, এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এই মানুষটার ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু মিনে রয়েছে, সক্ষেত্রী রবি যুক্ত হয়ে রয়েছে, এই ক্ষেত্রে এর রোগ প্রতিরোধ ক্ষমতা অল্প বিস্তর বাড়বে, মানে রোগকে আর কি প্রোটেক্ট করতে পারবে। আর কি হবে এর ক্ষেত্রে, ওই বৃহস্পতি রবি এবং মিন এই রিলেটেড কিছু সমস্যা সেটা দেখতে পাওয়া যাবে। এটা হার্টের সমস্যা হতে পারে, এটা ব্লাড সার্কুলেশনের সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। এই রাহুর দৃষ্টি কিন্তু ওই বৃহস্পতি রবির উপর আছে, দশমে রাহু যেহেতু। ও তো এগুলো কি দশমে রাহুর বাড়িয়ে দেবে? দৃষ্টি যদি থাকে তাহলে একদম কম্পালসারি লিভার প্রবলেমে ভুগতে হবে, কিছু করার নেই। আচ্ছা। স্যার, হুম। রাহু ও কেতু কোন ভাবে শুভ বা খারাপ ফল দিতে পারে? শুভ ফল উপচয় স্থানগুলোতে কিছুটা দিতে পারে, 3, 6, 10, 11, বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। তাহলে রাহু কেতুকে প্রতিকার প্রতিবিধান কোন ভাবে থাকলে দেব এটা? রাহু কেতুকে তো আমরা জেনারেলি চেষ্টা করবো প্রতিকার না দেওয়ার। আর প্রতিকারের ব্যাপারটাতে আমি নেক্সট মান্থে একটা ক্লাস করাবো। জেনারেলি ছোট প্রতিকার দেবো। আমরা একটা জিনিস দেখি যে বড় বড় রাহুর জন্য গোমেদ দিই, মানে রাহুর জন্য বড় বড় গোমেদ দিয়ে দেওয়া হয়। তো এই রাহুর জন্য গোমেদ যতটা সম্ভব কম প্রেসক্রাইব করবো। রাহু কেতুকে রেমেডি থেকে যতটা সরিয়ে রাখা যায় ততটাই ভালো। হ্যাঁ। আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ। বলছি স্যার, রেমেডি ধারণ করলে কি রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, বা সেই রোগটা থেকে কি হ্যাঁ, মুক্তি দেওয়া যায়? একদম। স্যার কথাটা বুঝতে পারলাম না, আরেকবার যদি বলেন। দেওয়া যায়, দেওয়া যায়। থ্যাংক ইউ স্যার। যেমন হচ্ছে গিয়ে আমরা বহু মানুষের ক্ষেত্রে আমি উপকার পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে নার্ভ ইস্যুর ক্ষেত্রে কলম্বিয়ান পাতা দিয়ে। একটা ক্যাটসাই আছে, তার নাম হচ্ছে দেশি ক্যাটসাই, যেটাকে অ্যাপেটাইট ক্যাটসাই বলা হয়, টাটা ক্যাটসাই বলা হয়। ওই 20 টাকা, 30 টাকা, 50 টাকা, খুব ভালো হলে 150 টাকার অতি। তো ওই ক্যাটসাই দিয়ে দেওয়ার পরে গ্যাসের প্রবলেম কমে গেছে, আবার ক্যাটসাই হারিয়ে গেছে, গ্যাসের প্রবলেম হু হু করে বেড়ে গেছে, এটা দেখতে পাওয়া গেছে। হুম। এবং এটা প্রচুর মানুষের ক্ষেত্রে, একজন দুইজন নয়, প্রচুর লোকের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। তার স্যাটার্ন আর মার্কারি যদি আপনার পাইসিসে থাকে, আর ভিনাস যদি আপনার 9th হাউসে থাকে, সেক্ষেত্রে কি নার্ভের ইস্যু হবে? আইসিসটা কত নম্বর ঘর? এটা আপনার 11th হাউস। আইসিস হচ্ছে 11th হাউস। স্যাটার্ন মার্কারি মার্কারি অ্যান্ড মার্স 11th হাউসে, আর ভিনাসটা আছে আপনার হাউসে। হচ্ছে কি লব? আর লগ্ন হচ্ছে আপনার টরাস। টরাসে যদি থাকে, মার্কিউরি রয়েছে লগ্নপতি 9th হাউসে, মানে হচ্ছে গিয়ে আপনার মকরে। হ্যাঁ। তো এখানে ওই বুধ আর রাহু বলছেন, তাই তো? না, শনি আর না, বুধ? শনি বুধ আর মঙ্গল। শনি মঙ্গল বুধ। বুধ যদি থাকে তাহলে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়বে, নার্ভের প্রবলেম অবভিয়াসলি হবে। আর একটা জিনিস হচ্ছে ইমিউনিটি সিস্টেম কমে যাবে, মাঝে মাঝে ডিজিজের টেন্ডেন্সি সেটা আসবে। আর ওইখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে পায়ে চোট লাগার টেন্ডেন্সি।
পায়ে চোট লাগা, কখনো ব্লিডিং হবে, কখনো ব্লিডিং হবে না, কিন্তু পায়ে পেইন, চোট লাগা এগুলো দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, পায়ের সমস্যা আছে, পায়ে পেইন করে। আর সেক্ষেত্রে যদি জুপিটার আপনার 10th হাউসে থাকে, সেখানে কি জুপিটার কি কিছুটা ভালো ফল দেবে? এই জুপিটার। ক্ষেত্রে জুপিটার খুব একটা ভালো ফল দেবে না। হ্যাঁ, এই মানুষটার আর্থারাইটিসের টেন্ডেন্সি থাকবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে জুপিটার তো এইটথ লর্ড, তো এইটথ লর্ড যখনই 10th হাউসে গিয়ে বসবে তখনই হচ্ছে কি কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। আর তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট রিলেটেড, হেলথ রিলেটেড নয়, এনভায়রনমেন্ট রিলেটেড ডিপ্রেশন, সেটাই মানুষটাকে ধরবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন সেটা হয় হচ্ছে গিয়ে হেলথের ভেতর থেকে, হেলথ থেকে আসে, শরীর থেকে আসে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টের কারণে হয়, আশেপাশের জিনিসগুলো সাপোর্টিভ হচ্ছে না, সেই সময় ডিপ্রেশন আসে। থ্যাংক ইউ স্যার। স্যার ষষ্ঠ ঘরে চন্দ্র রাহু থাকলে কি জল কম খাওয়ার টেন্ডেন্সি থাকে? যদি অগ্নি বা বায়ু রাশিতে থাকে। আচ্ছা। স্যার আপনি যেরকম বলছেন যে রাহু কেতুকে আমরা ওই ধরনের স্টোন না দেওয়াটাই প্রেফার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি এক্সট্রিম সমস্যা হয় সেক্ষেত্রেও তো অনেকে দেয় and ভালো রেজাল্টও পাওয়া যায়। পাওয়া যায়। এবার এর তো কোনো লজিক নেই, এর কোনো পারফেক্ট প্রপার সিস্টেমও নেই। অনেক মানুষই অনেক রকম কিছু করে। হ্যাঁ, তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে গন্ডগোল পেকে যায়। তো সেই কারণে রেমেডি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে আলটিমেটলি দিতে হবে। একদম স্ট্রেট কাট কোনো রুল রেমেডির ক্ষেত্রে নেই। আমি একটা থিমে চলি, আমি আপনাদেরকে সেই থিমে গাইড করবার চেষ্টা করতে পারি। আবার আরেকজনের তিনি আরেকটা টাইপের রেমেডি দিলেন। যেমন এক ভদ্রলোক, তার হচ্ছে গিয়ে আহ মকর লগ্ন, রবি দ্বিতীয় বসে আছে, মকর লগ্নে রবি অষ্টমপতি দ্বিতীয় বসে আছে। তো তিনি তাকে হচ্ছে গিয়ে রবি পড়িয়ে দিয়েছেন। তো আমি হচ্ছে গিয়ে কোনোদিন আমার সাহসেই কুলোতো না রবি পড়াবার, তাকে রবি পড়িয়ে দিয়েছে। রবি পড়ানোতে তার খুব একটা খারাপ কিছু হয়নি, ভালোই হচ্ছে। একটা লোন আটকে ছিল, লোনটা তিনি পাচ্ছিলেন না, তো লোনটা তিনি পেয়েছেন। আলটিমেটলি এবার উনি লোনটা শোধ করতে পারবেন না, বা লোনটা উনি শোধ করতে চাইবেন না, সেটা পরের কথা। বাট এই মুহূর্তের প্রবলেম সেটা হচ্ছে কি মিটেছে। যে ব্যবসার জন্য উনি লোন চাইছিলেন সেই ব্যবসাটা আলটিমেটলি হয়নি, ব্যবসাটা হওয়া সম্ভব না, কারণ রবি অষ্টমপতি দ্বিতীয় রয়েছে, ব্যবসার ক্ষেত্রে সাকসেস দেবে না। কিন্তু ঘটনা হলো ইনস্ট্যান্টেনিয়াসলি লোনটা বেরিয়ে যাওয়াতে ওই ভদ্রলোকের কিন্তু খুব আনন্দ। এই যে রুবিটা, ওই রুবিটাকে উনি আর কি ভাবলেন দিস ইজ মাই লাকি স্টোন। আলটিমেটলি ক্ষতি হলো, কিন্তু ক্ষতি হলেও মানে লোভের নামের লাভ কিচ্ছু হলো না। কিন্তু সেটা না হলে পরেও মানুষটা তো আনন্দ পেল। বুঝতে পারলাম। হ্যাঁ। স্যার স্যার হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, ধনুলগ্নের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি মঙ্গল বুধ থাকলে স্যার এটা কি লিভার ওরিয়েন্টেড সমস্যা হতে পারে? আর লিভারের কারক গ্রহ হচ্ছে চন্দ্র বৃহস্পতি, এই দুজনকে অল্প বিস্তর পীড়িত হতে হবে। ষষ্ঠ ভাব বা জলরাশি গুলোতে যদি রবি টবি থাকে, ভাব গ্রহরা থাকে, ক্রুর গ্রহরা থাকে, সেই ক্ষেত্রে লিভারের প্রবলেম আসতে পারে। কিন্তু লিভারের প্রবলেমে ভোগান্তি আসবে তখন কিন্তু অবশ্যই বৃহস্পতিটাকে পীড়িত হতে হবে, খুব পীড়িত। স্যার বৃহস্পতি এখানে অষ্টমস্ত রেজাল্ট কি ভালো দেবে এখানে? হ্যাঁ, তো এখানে ধনুলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমস্ত, এই ক্ষেত্রে রেজাল্ট কি স্যার ভালো দিবে? এবং তার সঙ্গে বুধ আর বৃহস্পতি আছে, বৃহস্পতি আর মঙ্গল চাইলে আছে। রেজাল্ট ভালো দেবে, কিন্তু বেসিক্যালি রেজাল্ট ভালো হবে না। বৃহস্পতি তো তুঙ্গ অবস্থায় আছে। হ্যাঁ, কিন্তু যদি স্যার অষ্টমস্ত এটা। অষ্টমস্ত বৃহস্পতি তুলা, তুলার ক্ষেত্রে শুক্র না ষষ্ঠে স্যার, উচ্চ। এটা এটা ধনুলগ্ন। ধনুর ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে উচ্চস্থ, তবে এরা এদের পুরো পাওয়ারটাকে ইউটিলাইজ করতে পারে না। আর অষ্টমে তুঙ্গ মার্গী বৃহস্পতি, সে দীর্ঘায়ু, তাই দীর্ঘায়ু বাঁচিয়ে রাখার জন্য তো রোগটাও বাঁচিয়ে রাখতে হবে, রোগটাকে কমিয়ে রাখতে হবে। রিলিফ অবশ্যই পাবে।
না, তার সঙ্গে বৃহস্পতি আছে, বুধ আছে, আর মঙ্গল আছে, তিনটে গ্রহ আছে। এই কম্বিনেশনটা খুব খারাপ কম্বিনেশন হচ্ছে। স্যার ওই জন্য বলছিলাম আর কি, এটা কি রিকভারি স্যার হতে পারে এটার ক্ষেত্রে? আচ্ছা, আর কি কি প্রবলেম দিতে পারে এই 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 ক্ষেত্রে? দুটোই মেইনলি মেইনলি হচ্ছে গিয়ে পুরো চার্টটা লগ্নটা না দেখলে পরে কি কি প্রবলেম আপনি খুঁজে বার করতে পারবেন না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, পুরো চার্টটাকে অ্যানালাইসিস করতে হবে, ইনক্লুডিং নবাংশ। স্যার, হ্যালো। বুঝলো? হ্যাঁ স্যার, বলছি আহ অষ্টম স্থান কখন ভালো আর কখন খারাপ ফল দেবে? আমি ঋণ নিতে চাইছি, লোন নিতে চাইছি, অষ্টম স্থান ভালো। আমার জ্যোতিষ শেখার ইচ্ছে হয়েছে, অষ্টম স্থান ভালো। আমি মেডিটেশন করব, আমার অষ্টম স্থান ভালো। আমার চাকরি পেতে চলেছি, সাকসেস আসছে না, অষ্টম স্থান যদি শুভ হয় ভালো। অষ্টম স্থান শুভ বা অশুভ এটা কিভাবে বুঝবো? মানে অষ্টম স্থান তো নিধন স্থান, সেখান থেকে সাধারণত খারাপ ফল পাওয়ার আশা বেশি করা যায় কি? আরে আপনাদেরকে তো আমি একটা কথা বারবার বলি, কেন পুরনো ইয়েতে রয়েছে, প্রত্যেকটা ঘরে শুভত্ব আছে, প্রত্যেকটা গ্রহের শুভত্ব আছে, প্রত্যেকটা ঘর প্রত্যেকটা গ্রহ তারা শুভ ফল দিতে পারে। জ্যোতিষ চর্চা করছেন, অষ্টম ভাব ভালো না হলে করতে পারবেন না। অষ্টম ভাব নিধন স্থান কোথাও লেখা নেই। অষ্টম ভাবকে বলা হচ্ছে, ওটা হচ্ছে আয়ু বিচার করবার স্থান। আর বেসিক্যালি অষ্টম ভাব হচ্ছে আমাদের হাউস অফ পরিবর্তন। ওইখানে আমাদের আত্মা শরীর পরিবর্তন করে। এতদিন পড়াশোনা করছেন, এই আপনাদের গ্রুপে রয়েছেন, তাতে ওই নিধন ভাবটা বিষয়, একটা ভাব ভালো ফল দিতেই পারে। আপনার যদি দ্বাদশ ভাব ভালো না থাকে, আপনি কি করে আহ ভালো করে ঘুমোতে পারবেন? আরেকটা জিনিস দিয়ে করুন, আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য স্ত্রী ও মতে হচ্ছে মোক্ষ প্রাপ্তি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে যে ভাগ রয়েছে তার মধ্যে মোক্ষকে আলটিমেটলি দেওয়া রয়েছে। তাহলে ধর্ম হচ্ছে আমার নিজের অস্তিত্ব রক্ষার প্রচেষ্টা, সেটা হচ্ছে আমার ধর্ম, ইনক্লুডিং লগ্ন, উৎস, সমস্ত কিছু তার মধ্যে, তাই সেটা হচ্ছে ধর্ম। তারপর হচ্ছে অর্থ, জীবিকা, বেঁচে থাকা, সেলফ এস্টিম, প্রফেশন, সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি। তারপরে স্তরে গিয়ে আমাদের লাগবে সেটা হচ্ছে কাম। মানে এবার একটু হচ্ছে ফুটানি টুটানি ফুসছি দুষ্টি করা যাবে, কাম তৃপ্তি, কাম নিবৃত্তির চেষ্টা, সেটা আসবে রাম ত্রিকোণ থেকে, 3, 7, 11 স্ত্রী বা অন্যান্য কানেকশন এগুলো থেকে হতে পারে। তারপরে হচ্ছে মোক্ষ ত্রিকোণ। এই মোক্ষ ত্রিকোণের মধ্যে 8 আর 12কে রাখা হয়েছে। আরে 8 আর 12 যদি এতই বাজে হতো, তাহলে মোক্ষ ত্রিকোণে কেন থাকতো? সাধু সন্ত বড় বড় সাধক তারা হচ্ছে গিয়ে মোক্ষ প্রাপ্তির জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। তাহলে মোক্ষ ত্রিকোণে যখন 8 আর 12 এই দুটো ঘরকে রাখা হয়েছে, তখন তার কিছু পজিটিভিটি থাকবে না, এটা হতেই পারে না। এবার মোক্ষ প্রাপ্তির পথে পদে পদে বিপদ। একটা মানুষকে সংসার ত্যাগ করতে হচ্ছে, একটা মানুষ সে পুরো সংসার ছেড়ে দিয়ে গিয়ে সে সাধনা করছে। তাহলে এটা তো অত্যন্ত কঠিন পথ। এই অত্যন্ত কঠিন পথ যাওয়ার জন্য আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়। সেই স্ট্রাগল গুলো ওই ঘরগুলোর মধ্যে রয়েছে। 4 বাদ দিয়ে 8, 12। 4 হচ্ছে সুখ স্থান, এটাকে বাদ রাখা। 8, 12 এই দুটোর মধ্যে পজিটিভিটি রয়েছে। এবং শুধু 8, 12 নয়, রাহু, কেতু, শনি, মঙ্গল, যত পাপ গ্রহ আছে তাদের মধ্যে পজিটিভিটি, শুভত্ব আছে। এবং যত শুভ গ্রহ আছে, বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ, তাদের মধ্যে প্রচুর অশুভত্ব আছে। স্যার একটা কথা বলি। হুম।
স্যার বলছি, আপনি বললেন না শনি রাহু আর্থ্রাইটিস এই ব্যাপারগুলো দেয়। তো শনি রাহুর ক্ষেত্রে যে আর্থ্রাইটিস বা হাড়ের সমস্যা দেখা যায়, শনি কেতুর ক্ষেত্রেও তো একই রকমই মানে ব্যাপার তো দেখা যায়, তাই না? মানে শনি রাহু ডিফারেন্সটা আমি জানতে চাই। কিন্তু রাহু যদি শনিকে ধরে তাহলে অস্থি ক্ষয়জনিত। আর যদি কেতু শনিকে ধরে, মানে রাহু যদি শনিকে ধরে তাহলে অস্থি ক্ষয়জনিত, যেমন অস্টিও আর্থারাইটিস। ঠিক তেমনি ভাবেই কেতু যদি শনিকে ধরে তাহলে এটি ক্ষয় নয়, হাড়ের মধ্যে কিছু কমপ্লিকেশন, যেমন হাড় বেড়ে গেছে, বা হচ্ছে কি একটা হাড়ের উপর আরেকটা হাড় উঠে এসছে এবং সেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, এই টাইপের ব্যাপারগুলো হতে দেখতে পাওয়া যায়। স্যার পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া, শনি রাহু মঙ্গল শনি, কম্বিনেশন। শনি মঙ্গল, প্লুটো শনি, শনি রাহু রাহুর শনি হাড় ভাঙতে পারে। আমার ভেঙেছে 16/9, 16/8 সেদিনকে আমার দশাতে, প্রাণদশা আর ইয়ে দশা তার আগেরটা। শুক্র, হ্যাঁ, এই দুটো দশার মধ্যে রাহু শনি ছিল। রাহু শনি সাডেন একটা আঘাত। শনি মঙ্গল, শনি মঙ্গল রাহু হাড় ভেঙে রক্ত বেরোয়। থার্ড হাউসে শনি, হাতটাই, কিন্তু বাঁ হাতটা গেল এটা ঠিক বুঝতে পারলাম না। আমাদের তো অল্প জ্ঞান, তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারি না যে ডান হাত না বাঁ হাত যাবে। সত্যি সত্যি আইডেন্টিফাই করা মুশকিল। যারা বলেন পারি তারা প্রণম্য, কিন্তু আমরা আমাদের পক্ষে আমাদের এই জ্ঞানে বার করাটা খুব টাফ যে কেন ডান হাত যাবে কেন বাম হাত যাবে না। তত্ত্বগতভাবে বার করা যায়, কিন্তু যখনই আমরা সেই তত্ত্বটাকে প্রমাণে পরিণত করতে চাই তখন সমস্যা হতে দেখতে পাওয়া যায়। আমার ভাঙার সঙ্গে সঙ্গে আগে আমি দশাটা দেখলাম আর ট্রানজিটটা দেখলাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্ত থাক। আর নেক্সট ক্লাসে আমরা আমরা কি ম্যাচ মেকিং কমপ্লিট করেছি? না, না, হয়নি। তাহলে নেক্সট ক্লাসে আমরা বিবাহ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে শুরু করব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শুনি। হ্যাঁ বলছি, রেমেডি যেমন স্টোন, আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে এই যে রেমেডি আপনি দিচ্ছেন, তো রেমেডি মানে স্টোন কিভাবে কাজ করে, মানে স্টোন কাজ করছে কেন, এর ব্যাখ্যাটা যদি একটু বলেন। আমি একটা স্টোন ধারণ করলাম, সে আমার শরীরে কিছু কাজ করলো, আমার ব্রেনকে চেঞ্জ করলো বা আমার বিপদ আটকালো, এটা কিভাবে করছে? ঠিক যেভাবে গ্রহরা তাদের আমাদের উপরে ফল বিস্তার করে, তো ঠিক সেইভাবে ফল বিস্তার করছে। গ্রহরা যেমন অত দূর থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, ঠিক তেমন ভাবেই ইন্ডিভিজুয়াল একটা পাথর কেউ আমাকে যখন আমি ধারণ করছি আমাকে নিয়ন্ত্রণ করছে। মানে উনি আর কি কোথাও শুনেছেন এটা সায়েন্স, তো উনি আর কি সায়েন্স রিলেটেড ব্যাখ্যা চাইছেন যে এটা না, এটা তো ব্লাডের। সায়েন্স নয়। কেমন গেল সায়েন্স? না, এবার উনি ওই টাইপের ব্যাখ্যা চাইছেন যে এটা ব্লাডের সঙ্গে কিছু ব্যাপার স্যাপার তৈরি করে। না, না, না। ভগবান যেভাবে কাজ করেন, ভগবান যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেন, গ্রহ নক্ষত্ররা আমাদের সেইভাবেই প্রভাব বিস্তার করেন। আমি কি করে প্রুভ করবো যে কেন পলা পড়লে পরে মঙ্গলের উপকার হয়? আমি প্রমাণ সেইটাই করতে আর পারবো? কি। আর তিনি, তার কাছে অনেক সময় আছে বা যার কাছে সময় আছে তিনি এইগুলো ব্যাখ্যা করবেন, কি করব? আমাদের কাছে এত সময়ও নেই, আমরা বলতেও পারবো না। সাইন্টিফিক্যালি কোনো রিজন নেই। একটা কি বলে ওটাকে, আপনার মুক্ত। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটা হচ্ছে গিয়ে ওই কি বলে ওটাকে, কোরান্ডাম, পোখরাজ, নীলা, রুবি, পোখরাজ, নীলা, পোখরাজ, রুবি, এরা সবাই হচ্ছে কোরান্ডাম অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তো আমি কি এত বড় অ্যালুমিনিয়াম অক্সাইড গলায় পরে রাখলে কাজ হবে না? অ্যালুমিনিয়াম অক্সাইডের অত দাম। একটা ভালো পোখরাজ পড়লে পরে, ঠিকঠাক মানুষের সঙ্গে পড়লে পরে সেখানে পরিবর্তন দেখতে পাওয়া যায়, রিয়েলি দেখতে পাওয়া যায়। এবং আপনারা যারা পাথর পড়েছেন খুবই উপকার পেয়েছেন। হ্যাঁ, কিছু মানুষ পড়েছে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে পাথরের কোনো প্রয়োজনীয়তাই হয় না। বিভিন্ন জায়গার মানুষ, তাদের ক্ষেত্রে তারা পাথরের সঙ্গে অ্যাটাচ নয়। তো এত ব্যাখ্যা, এত তত্ত্ব, এই সমস্তের মধ্যে আপনি একদম যাবেন না। না গিয়ে আপনি বলবেন যে আমি জানি না, স্ট্রেট বলবেন আমি জানি না। গ্রহরা যেভাবে তাদের মহাজাগতিক রশ্মি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টে আমাদেরকে প্রভাবিত করে,
পাথরও ঠিক সেইভাবে। গ্রহ অনেক দূরে আছে, বড় গ্রহ, পাথর আমি হাতে পড়েছি, ছোট পাথর। ওই প্রসেসে কাজ করে। এবং আমরা সত্যিই জানি না যে এটা কোনো কসমিক রে আসে কিনা, এটার জন্য কোনো রকম কোনো কসমিক রে আমাদের বডিতে যেটা ঢুকছে সেটা চেঞ্জ হয়ে যায় কিনা। তো রিয়েলি এরকম কোনো প্রামাণ্য তথ্য আমার কাছে নেই। আমার কাছে থাকতে পারে, বাট আমার কাছে নেই। পরিষ্কার করতে পারলাম? স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক স্যার আছে। একটা হ্যাঁ স্যার একটা বলুন। কম্বিনেশন বলে যাবেন? হ্যাঁ বলুন। স্যার বলছি কোনো একজন জাতক প্রেগনেন্ট হলো, সে এবার কোনো একজন জাতক প্রেগনেন্ট হয়ে গেল, সে এখন সেই বেবিটাকে রাখবে না রাখবে না, এটা কোন কম্বিনেশনে মানে রাখবে আর কোন কম্বিনেশনে রাখবে না? দশা দেখে বলবে। আর রাখবে কি রাখবে না এটা আইডেন্টিফাই করা মুশকিল। রাখাটা বেটার না না রাখাটা বেটার, এটা আইডেন্টিফাই করা যেতে পারে। কিন্তু রাখবে কি রাখবে না সেটা আপনি কি করে বলবেন? সেটা তো বেবিটা ঠিকঠাক হবে কিনা সেটা আপনি গাইড করতে পারবেন, বাট রাখা না রাখার ডিসিশনটা তাকে নিতে হবে। সবকিছু মাথায় রাখবেন গ্রহ নির্ভর নয়। মানে সমস্ত কিছুকে আপনি যদি মনে করেন যে গ্রহ নির্ভর, তাহলে আমি এক্ষুনি এতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যে আপনাদের মনে হবে যে জ্যোতিষের কোনো অস্তিত্বই থাকা উচিত নয়। বাট এরকম নয়। জ্যোতিষ একটা খুব ডিপ স্টাডি, ডিপ একটা শাস্ত্র। স্থান কাল পাত্র বিশেষে পরিবর্তিত হয়, পরিবর্তিত হোক। এবং জ্যোতিষের সীমাবদ্ধতা আছে, প্রচুর বিষয় জ্যোতিষের বাইরেও হয়। জ্যোতিষের মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষকে গাইড করবার, সিস্টেমের মধ্যে রাখবার। ঠিক আছে, সবাই ভালো থাকুন। শুভরাত্রি সবাইকে। স্যার নেক্সট স্যার। শুভরাত্রি। গুড নাইট।